শুভেচ্ছা প্রিয় দর্শক, শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন পাওয়ার টক শো। আপনাদের সঙ্গে আছি আমি জয় মামুন। আমাদের আজকের আলোচনার বিষয় পরিবেশ। আপনারা জানেন গতকাল ছিল বিশ্ব পরিবেশ দিবস এবং বাংলাদেশেও প্রতি বছরের মতো এবারও নানা রকম আনুষ্ঠানিকতায় দিবসটি পালিত হয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগে। কিন্তু পরিবেশ দিবস এলে আমরা যতখানি পরিবেশ নিয়ে কথা বলি, পরিবেশ নিয়ে সরকারি বিভিন্ন ধরনের উদ্যোগ দেখি, টেলিভিশনে আলোচনা দেখি, সেখানেই কি সবকিছু নাকি তার বাইরেও পরিবেশের খোঁজ খবর আমরা সারা বছর রাখি? সেই সব বিষয়ে কথা বলার জন্য আজকে দুজন অতিথিকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার সঙ্গে আছেন সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান নির্বাহী, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা, এবং প্রফেসর ডক্টর AQM মাহবুব, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। রিজওয়ানা হাসান, আপনাকে দিয়েই শুরু করি। আপনার সঙ্গে বহু বছর ধরে পরিবেশ বিষয়ে আলাপ করি এবং আরো অনেক দিন করব। তো এই যে আমরাই যত বছর ধরে আলোচনা করি, তত বছরের জায়গা থেকে যদি আপনি বলেন যে গত 10, 15, 20 বছরে আসলে আমাদের পরিবেশটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, সেখান থেকে যদি আলোচনা শুরু করি আজকে। জি, সবসময় তো একটি অভিযোগ যে আমাকে টেলিভিশনে ডাকলে আমি আসতে চাই না। তার একটা কারণ হচ্ছে এসে খুব একটা ভালো কথা, মন ভালো করবার মতন কথা বলবার আমার কাছে আসলে কিছু নেই। বাংলাদেশের পরিবেশ আন্দোলনের যদি ইতিবাচক দিকগুলো দেখি, তাতে একটা হচ্ছে যে কোনো কোনো জায়গায় কমিউনিটি বেশ অ্যাক্টিভ, বেশ ভালো ভালো কিছু আইন হয়েছে। বাংলাদেশের পরিবেশের সুস্থ পরিবেশ নিশ্চিত করতে যে প্রশাসনিক আয়োজনের প্রয়োজন, সেই প্রশাসনিক আয়োজন হয়েছে। ফলে আমি যখন কাজটা শুরু করেছিলাম 1993 সালে, তখন একটা বিষয়ে হয়তো আইন ছিল না, যেতে পারিনি আদালতে। এখন দেখা যায় যে প্রায় সব বিষয়েই মোটামুটি একটি আইনি কাঠামো আছে এবং প্রশাসনিক একটি কাঠামো আছে, যেটিকে ভিত্তি করে আপনি সুস্থ পরিবেশ হয়তো করতে পারতেন। কিন্তু যদি আমরা ফ্যাক্টসের দিকে তাকাই, তাহলে দেখবেন আপনি এমন একটা মহানগরীতে বাস করেন যেটা বিশ্বের অবসবাসযোগ্য নগরীর মধ্যে 1, 2, 3 কিংবা 4-এ থাকে। সেখানে আনন্দিত হওয়ার কিছু নেই। আমাদের প্রতি বছর সরকারি হিসাব অনুযায়ী 1% কৃষি জমি কমে যাচ্ছে। আমি 3টা বিশ্ববিদ্যালয়ে পড়াই, বাচ্চাদেরকে জিজ্ঞেস করি যে তোমাদের গ্রামের যে নদীগুলো ছিল, বলতো একটা নদী তুমি 10 বছর আগে যেরকম দেখেছিলে এখনো সেরকম দেখো কিনা। সবাই বলে যে না, সব নদীর অবস্থাই খারাপ। তো ঢাকা বাংলাদেশে এখন যেটা ঘটছে, উন্নয়নের যে রাস্তায় আমরা হাঁটছি, সেই রাস্তায় আমরা একটু হয়তো স্লো যেতে পারতাম, কিন্তু আমরা না যেয়ে আমরা দৃষ্টান্ত হিসেবে ধরে নিয়েছি যে আমরা চীনের মতন হব, প্রথমে পরিবেশটাকে ধ্বংস করে শেষ করে দেব এবং তারপরে আস্তে আস্তে আমরা পরিবেশ নিয়ন্ত্রণ করব। কিন্তু চীন যে সময় উন্নয়ন করেছিল বনাম বাংলাদেশ যে সময় উন্নয়ন করেছিল, সেই সময় তো অনেক ভিন্ন। এখন পরিবেশ দূষণের অনেক প্রযুক্তি চলে এসেছে, অনেক যন্ত্রপাতি চলে এসেছে। আমাদের এখানে শিল্প দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ মারাত্মক পর্যায়ে। ঢাকা শহর হচ্ছে বিশ্বের সবচেয়ে জনবসতিপূর্ণ মহানগরী, যেটা 2-3 বছর আগেও ছিল না, এবং অবিশ্বাস্য সংখ্যা যে 45,000 মানুষ থাকে হচ্ছে প্রায় প্রত্যেক স্কোয়ার কিলোমিটার। এটা অবিশ্বাস্য। ফলে একদিকে যেমন আপনার আইনি কাঠামো, প্রতিষ্ঠান এগুলো আছে, জনমত গড়ে উঠেছে, কিন্তু জনমতকে বিবেচনায় নিয়ে পরিবেশগত সিদ্ধান্ত গৃহীত হয় না। উন্নয়নের যে ধারাটা সরকার বেছে নিয়েছে, সে ধারাটি ভ্রান্ত ধারা। সেটা আপনাকে কিছু মানুষকে বড়লোক করবে, যেমন হয়তো ট্যানারি মালিকেরা বড়লোক, কিন্তু ঢাকা শহরের মানুষের খাওয়ার পানি নেই। এখন ঢাকা শহরের পানি আনতে যেতে হচ্ছে আমাদেরকে পদ্মা আর মেঘনাতে। উন্নয়ন হচ্ছে কিন্তু টেকসই উন্নয়ন হচ্ছে না। ফলে যে উন্নয়ন হচ্ছে, ওইটার যে ক্ষতিটা হচ্ছে সেটাকে কভার করতে আবার উন্নয়ন থেকে টাকা এনে আমাদেরকে দিতে হচ্ছে, এবং প্রতি বছর আমাদের জিডিপি 4% লস্ট হয়ে যাচ্ছে এই ফল্টি ডেভেলপমেন্টের কারণে। জি, ধন্যবাদ আপনাকে। প্রফেসর মাহবুব, দেখেন বাংলাদেশের যে পরিবেশ, আপনি যে কথাটা শুরু করছিলেন যে 2-1 দশক পূর্বে যে 1 দশক আগে 2 দশক আগে যেমন ছিল, এই কথা দ্বিধায় বলা যায় যে সময়ের সাথে সাথে পরিবেশ সচেতনতা বাড়ছে, কিন্তু তার সাথে তাল মিলিয়ে কিন্তু পরিবেশের উন্নয়নটা হয়নি, নির্দ্বিধায় বলা যায় বাংলাদেশের ক্ষেত্রে। তার বেশ কতগুলি কারণ আছে। তার মধ্যে প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে জনাধিক্য একটা বিশাল ফ্যাক্টর। মানে বাংলাদেশে যে বর্তমান ডেন্সিটি অফ পপুলেশন সারা বাংলাদেশে, তা পৃথিবীর অ্যাভারেজ ডেন্সিটির 50 গুণ, হয়তো কানাডা, অস্ট্রেলিয়ার 100 গুণ, 150 গুণ, 200 গুণ হতে পারে। এই ডেন্সিটিতে বিরল পৃথিবীতে। আমাদের ডেন্সিটি নিয়ে যদি আজকে আমেরিকা থাকতো, অচল হয়ে যেত। তো বুঝতে পারেন ডেন্সিটি একটা বড় ফ্যাক্টর। তার চেয়ে আরো বড় ফ্যাক্টর, এই ডেন্সিটি সর্বত্র সমান না। যেমন ঢাকা শহরে রেদওয়ানের যে কথাগুলো বললো, যে ঢাকা শহরের ক্ষেত্রে ঢাকা শহরের ডেন্সিটি পপুলেশন এত বেশি
যে আমি যদি বলি যে গ্রেটার ঢাকা বা অথবা যেটাকে আমরা বলি মেগা ঢাকা অথবা যেটাকে আমরা বলি মেগা সিটি ঢাকা অথবা রাজুক ঢাকা, তার আয়তন প্রায় 1500 স্কয়ার কিলোমিটার, সেখানে ডেন্সিটি 10,000-এর উপরে। আর যেটা ডিসিসি তার ডেন্সিটি 50,000-এর উপরে। আর ঢাকার এমন কতগুলি জায়গা আছে যেমন কোতোয়ালি, সূত্রপুর, তার ডেন্সিটি 2 লক্ষর উপরে। এরকম ডেন্সিটি সুপার ডেন্সিটি, এই ডেন্সিটি কমার সম্ভাবনা নাই। আরো যদি বলি যারা একতলায় বসবাস করে কুড়িয়ে ঘরে, হ্যাঁ, যারা বস্তিওয়ালা, তাদের ডেন্সিটি পার স্কয়ার কিলোমিটারে 2 লক্ষের উপরে, 2.5 লক্ষের উপরে। এই যদি হয় অবস্থান, এবং ঢাকা প্রায় 35% বা 37% বস্তি বসবাস করতেছে, সামান্য কতটুকু জায়গায় ছড়িয়ে সিটি আছে, এটা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এখন এই যদি পরিবেশটা হয় তাহলে বুঝতে পারেন ডেন্সিটি বড় ফ্যাক্টর। দ্বিতীয় আমি একটা ফ্যাক্টর বলবো, সেটা হচ্ছে যে পরিবেশ সব দেশের জন্য গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য অতীব গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি কারণে। প্রথম একটি কারণ হচ্ছে যে বাংলাদেশের পরিবেশ মানে কি, প্রাকৃতিক পরিবেশ। এই প্রাকৃতিক পরিবেশে আমাদের খাদ্যের বিশাল একটা যোগান এখান থেকে আসে। যদি পরিবেশটা নষ্ট হয় তাহলে খাদ্য ফুড সিকিউরিটি থাকবে না, ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় আর একটা, আমরা যদিও বলি আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দিকে যাচ্ছি, আমাদের এগ্রিকালচার কন্ট্রিবিউশন মাত্র 15%, এটা ছিল এক সময় 60%, কিন্তু কমে আসছে, অনেক দ্রুত কমে আসছে, কথা সত্য। তারপরে কিন্তু এগ্রিকালচার সেক্টর কিন্তু এখনো কিন্তু নাম্বার 1 এমপ্লয়মেন্ট সেক্টর। তার মানে পরিবেশ বিনষ্ট হলে আমাদের এমপ্লয়মেন্ট সেক্টরে যেই সমস্যা হবে বুঝতে পারেন, আমরা কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল অথবা নন এগ্রিকালচার সেক্টরে এত লোককে সংস্থাপন দিতে পারবো না। তৃতীয় আরেকটি ফ্যাক্টর, যেটা এখনো কিন্তু বাংলাদেশ মূলত গ্রামীণ, তাই না? বাংলাদেশের মাত্র শহরের জনসংখ্যার পপুলেশন ধরেন 35%, এরকম। তার মানে 65% এখনো গ্রামে। গ্রাম মানে পরিবেশ, গ্রাম মানে পরিবেশের সাথে এগ্রিকালচার, পরিবেশের সাথে আপনার সেখানে ইকোনমিক অ্যাক্টিভিটি থাকতে হবে। তাহলে এটা একটা। চতুর্থ আরেকটি কারণ হচ্ছে আমাদের দেশের জন্য দেশটি অত্যন্ত ক্ষুদ্র একটি দেশ, এবং সেই একটা দেশের ভিতরে যে ভৌগোলিক পরিবেশ, বিশেষ করে যে নদী, খাল, বিল যেগুলো আছে, এগুলো যদি আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, তাহলে আমাদের শুধু অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হবে না, পরিবেশে ধ্বংসপ্রাপ্ত হবে না, আমাদের লিভিং স্ট্যান্ডার্ড নেমে যাবে গ্রামীণ পরিবেশে, তার সাথে আমাদের এমপ্লয়মেন্ট চলে যাবে। সাথে আরেকটা জিনিস অ্যাড হয়েছে, যে আমাদের এখন বলতে পারেন যে বাংলাদেশ কিন্তু একটা যেমন ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে একটা সমৃদ্ধশালী দেশ, হ্যাঁ, তার ক্লাইমেট, তার পরিবেশ, তার পানি, তার জলা, তার ভূমি এবং মৃত্তিকা সবই। আবার এট দি সেম টাইম এখানে কিন্তু দুর্যোগে একেবারে ভরপুর, এমন কতগুলি হাইড্রোমেট্রোলজিক্যাল হ্যাজার্ড আছে, সবগুলি সেখানে আছে, এবং প্রতিনিয়ত বাংলাদেশে সেগুলি হচ্ছে, তাই না? ছোট হোক বড় হোক। এবার হয়তো আমাদের ফ্লাড একটু বড় আকার হয়ে গেছে একটা অঞ্চলে, কিন্তু প্রত্যেক বছর তো হচ্ছে। তবে এই যে ক্ষতিগুলি হচ্ছে, যে প্রাকৃতিক দুর্যোগ কিন্তু পরিবেশের সাথে একটা স্পর্শকাতর জিনিস। সাথে আরেকটা জিনিস যদি আমি অ্যাড করি, সেটা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্টগুলি, এর দায়ী কিন্তু আমরা না, দায়ী বিশাল বড় বড় দেশ যারা অর্থনীতির দিক থেকে, সেই সাউথ কোরিয়া ধরেন, আমেরিকা ধরেন, চায়না ধরেন, ইন্ডিয়া ধরেন, অথবা ধরেন যে আমেরিকা ধরেন, সবই কিন্তু অনেক উন্নতশীল দেশ, বিশেষ করে ডেভেলপ কান্ট্রিগুলোতে। এবং তারা কিন্তু এর জন্য পরিবেশ বিনষ্টের জন্য দায়ী, মানে ক্লাইমেট চেঞ্জের জন্য দায়ী, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বেশি তারা তৈরি করতেছে, কিন্তু ইম্প্যাক্টটা কিন্তু আমরা ভুগছি, তাই না? তার মানে এই সবকিছু দিক থেকে আমরা বিবেচনা করি, তাহলে দেখি অন্য দেশের তুলনায় বাংলাদেশের পরিবেশটা রক্ষা করা অত্যন্ত দ্রুত এবং অত্যন্ত মানে ইম্পর্টেন্ট অন্য দেশের তুলনায়, যেহেতু বাংলাদেশের মানুষ পরিবেশের উপর আরো বেশি নির্ভরশীল। আর এই নির্ভরশীলতার কারণে কিন্তু আমাদের পরিবেশ সচেতনতা হইতে হবে, এবং পরিবেশ বিষয়ে আমাদের যে কোনো একটা প্রজেক্ট নিতে গেলে আমাদেরকে দেখতে হবে যেটা পরিবেশ কতটুকু বিনষ্ট করবে, সেটা আমাকে দেখতে হবে। এই পরিবেশের বিনষ্ট মানে তার জীবন জীবিকার জন্য, তার লিভিং এর জন্য, যেমন স্বাস্থ্যের কথা বলা হচ্ছে, ঢাকা শহরকে বলা হয় সেকেন্ড এখন ইয়ের দিক থেকে, এয়ার পলিউশনের দিক থেকে। তাহলে এই এয়ার পলিউশন যদি এরকম বেশি হয় ঢাকা শহরে, স্বাস্থ্যের যে কি ক্ষতি আপনি বুঝতে পারেন। স্বাস্থ্যটা এখন আমাদের ঢাকা শহরে, বিশেষ করে আমি যা দেখি, এরকম হয়ে গেছে যে ডেইলি আমাদেরকে 3 বেলা ভাত খেতে হবে, 2 বেলা 3 বেলা আমাদেরকে ওষুধ খেতে হবে। তার মানে একটু স্বাস্থ্যের ব্যাপারটা। তবে এই যে জিনিসটা কিন্তু এয়ার পলিউশন থেকে আসছে, ওয়াটার পলিউশন থেকে আসছে, তাই না? এই যে হেলথ সচেতনতা, এটা বিশাল একটা দিক চলে যাচ্ছে। ইদানিং আপনি দেখছেন গত কয়েক দশকে যে রেকর্ডে দেখা যাচ্ছে যে এই 1 দশক না, 4-5 বছর আগ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি লোক মারা যেত ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্টে, এখন কিন্তু পরিবেশের কারণে যাচ্ছে, তাই না? এটা কিন্তু আরো দ্রুত গতিতে বাড়বে এবং বাড়তে আছে এটা। তাহলে আমাদের এরকম একটা কনটেক্সটে বাংলাদেশের জীবিকার জন্য, জীবনের জন্য, পরিবেশের জন্য আমাদের পরিবেশের গুরুত্ব দিতেই হবে, কোনো বিকল্প নাই। এবং আমাদের এই ডেন্সিটি মাথায় রেখে ভবিষ্যতে জেনারেশনের কর্মসংস্থান তৈরি করতে গেলে আমাদের পরিবেশ কিভাবে রক্ষা করা যায় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের। ধন্যবাদ আপনাকে। আমি আবারও রিজওয়ান হাসান আপনার কাছে আসি। আপনি যে কথাগুলো বলেছেন তার মধ্যে 2-1টা জিনিস, যেমন ধরেন আপনি শিল্পায়নের কথা বলেছেন। আমাদের দেশে তো ওই লেভেলের শিল্পায়নও হচ্ছে না যে আমরা খুব বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজড হয়ে গেলাম, আমাদের সবকিছু এখন মেকানাইজড, তা তো না।
আমাদের দেশে এখনো ইন্ডাস্ট্রি বলতে এখনো ওই গার্মেন্টস কারখানা বা সামান্য কিছু অন্যান্য খাতে হয়তো দু একটা ইন্ডাস্ট্রি হচ্ছে। আজকে আমরা ওই অফিসে আলোচনা করছিলাম যে এত পেয়ারা আমাদের দেশে কিন্তু নষ্ট হচ্ছে, পেয়ারাগুলোকে কোনো কাজে লাগানো যাচ্ছে না, জেলি বানিয়ে বিক্রি করলেও তো বা সংরক্ষণ, তার মানে ইন্ডাস্ট্রি কিন্তু ওইভাবে নেই। যে কয়টাই ইন্ডাস্ট্রি আছে তারাই হয়তো পরিবেশের জন্য অনেক বেশি ক্ষতিকর। কিন্তু সরকারের, বিশেষ করে আমরা যদি সরকারের মন্ত্রী বা প্রধানমন্ত্রীর কথা বলি, তাদের মুখে আমরা প্রায় শুনি, গতকালকে পরিবেশ দিবসের আলোচনায় শুনেছি যে সরকার পরিবেশ রক্ষার জন্য কাজ করছেন, আইন প্রণয়ন করছেন, আইনের প্রয়োগ ঘটাচ্ছেন এবং তারা আহ্বান করছেন দেশের নাগরিকদেরকে আপনারা পরিবেশের ব্যাপারে সচেতন হন। তাহলে কেন আমরা শিল্পায়নকে দোষী করব? শিল্পায়নকে আমরা এই জন্য দোষী করবো যে যেটুকুন শিল্পায়ন হচ্ছে তার অনেকটুকুনি হচ্ছে অনিয়ন্ত্রিত। যেই শিল্পায়নগুলো এক্সপোর্ট ওরিয়েন্টেড তারা কিন্তু এক্সপোর্টের স্বার্থে মোটামুটি এক ধরনের কমপ্লায়েন্সে চলে এসছে, কিন্তু যেগুলো আমাদের দেশীয় বাজারে চলছে সেগুলো আসলে কমপ্লায়েন্সের মোটেও তোয়াক্কা করছে না। আপনি ধরেন আজকে থেকে ৩-৪ দিন আগে যদি একটি জাতীয় দৈনিকের শীর্ষ খবরের কথা চিন্তা করেন, পুরো শ্যামপুর এলাকাতে হচ্ছে রাস্তাঘাটে শিল্প দূষণের পানি ঢুকে গেছে। আপনার ঢাকা শহরের নদীগুলোকে শিল্প দূষণকেই এককভাবে দায়ী করা যাবে না, এখানে পয়ঃবর্জ্য নিষ্কাশনে ওয়াসার ব্যর্থতাকেও আমরা দায়ী করব অবশ্যই। আজকে ৪৬ বছর পার হয়েছে, ওয়াসা মাত্র 10% ওয়েস্ট ট্রিট করতে পারছে, বাকি 90% আনট্রিটেড গিয়ে নদীতে পড়ছে। ফলে শিল্পায়ন একক না, কিন্তু এককভাবে দায়ী না, কিন্তু শিল্পায়ন একটা অনেক বড় ফ্যাক্টর, কারণ এটা সম্পূর্ণ অনিয়ন্ত্রিত চলছে। যত শিল্প প্রতিষ্ঠান আপনি বলেন, আপনি গ্রাম দেশে যাবেন, আপনার গ্রামে যাবেন, মানুষকে যদি কোনো কমপ্লেনের কথা জিজ্ঞেস করেন, সে প্রথম কথাটা বলবে তার গ্রামের ইটভাটাটা। এবং প্রতি সপ্তাহে আমরা অন্তত ৩ থেকে ৪টি ইটভাটার বিরুদ্ধে অভিযোগ পাই যে এই ইটভাটাগুলো একেবারে ফসলি জমিতে গ্রামের একেবারে মাঝখানে ধোঁয়া দিয়ে সমস্ত আম কাঁঠাল যাচ্ছে, ধানগুলোতে চিটা পড়ে যাচ্ছে এবং মানুষের হাঁপানি বা স্কিন ডিজিজ এগুলো বাড়ছে। তো ইটভাটা, আপনি বলেন যে ঢাকা শহর থেকে কোন ডিরেকশনে আপনি যাবেন, যে ডিরেকশনে আপনি গেলে আশেপাশে সমস্ত উর্বর ফসলি জমিতে শিল্প প্রতিষ্ঠানের সাইনবোর্ড চোখে পড়বে না আর ইটভাটা চোখে পড়বে না। আপনি বলতে পারবেন না যে এই জায়গাতে কনসেন্ট্রেটেড, একেবারে আপনার রাস্তার পাশেও ইটভাটা আছে, একেবারে গ্রামের মাঝখানেও ইটভাটা আছে। সেজন্যই যেটা খুব অনিয়ন্ত্রিত ভাবে চলছে এবং সরকারের নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট পরিমাণ আইন থাকলেও নানান কারণে তারা নিয়ন্ত্রণ করছে, কারণ তারা মনে করছে যে এটা অর্থনীতিতে অবদান রাখছে, কাজে পরিবেশ আগে দূষণ হোক অসুবিধা নাই, আগে আমার এমপ্লয়মেন্ট হোক, আগে আমার কিছু ওয়েলথ জেনারেটেড হোক। এই যে এটা আপনি বলছেন, এটা কি আপনার ধারণা প্রসূত নাকি? এটা একেবারেই তো ফ্যাক্ট। আপনি দেখেন বাংলাদেশে সরকারের আচরণ বা সরকারের নীতিমালা কি সেরকম কিছু যে আগে শিল্পায়ন হোক? জি, এটা তো সবসময় সরকার বলে যে আপনারা আগে চীন দেশকে উন্নত করতে দেখেননি। আপনি সরকারের নেতৃস্থানেও এই কথাগুলো শুনবেন যে আমরা চীনের মতো আগে উন্নয়ন করব। উন্নত দেশগুলো আগে উন্নয়ন করেছে, তারপরে পরিবেশের ব্যবস্থা নিয়েছে। তো এখন তো বাস্তবতা সেরকম নেই। আপনি খুব বেশি দূর আমার যাওয়ার দরকার নেই, আপনি 5ই জুনের আগেই যদি ডোনাল্ড ট্রাম্পের ভাষণ দেখেন, প্যারিস এগ্রিমেন্ট থেকে সে কেন উইথড্র করলো, তার একটাই যুক্তি যে আমি কেন কোল বেসড এনার্জি প্ল্যান্ট করতে পারবো না, ভারত কেন পারবে এবং চীন কেন পারবে। আর ভারত আর চীনের হচ্ছে কাউন্টার যুক্তি যে তুমি এতদিন যাবৎ কোল বেস পাওয়ার প্ল্যান্ট করে পৃথিবীকে দূষিত করছো, এখন আমার উন্নয়নের জন্য আমাকে করতে দাও, আমি 2030-এর পরে গিয়ে নিয়ন্ত্রণ করব। মানে আসল বিষয়টা হচ্ছে আমরা সমস্যার চারপাশে ঘুরে কিন্তু আসল সমস্যাটা আসতে পারছি না যে কত বছর কয়লা পাবো পৃথিবীতে, তারপরে তাহলে কোন এনার্জিতে আমরা যাব। যেটা মোটেও ধারণা প্রসূত না, এটা সরকার সবসময় বলে। আমরা যখন কোর্টেও মামলা করি তখন এইটাই একটা বড় আর্গুমেন্ট সরকারেরও এবং ইন্ডাস্ট্রিরও, যে মাই লর্ড এতগুলো শ্রমিক বেকার হয়ে যাবে, হঠাৎ করে তো একটা শিল্প প্রতিষ্ঠানকে বন্ধ করে দেয়া যায় না। একটি শিল্প প্রতিষ্ঠানের কারণে আশেপাশের 500 মানুষ ঘুমাতে পারছে না, কারণ তার জেনারেটরের বিকট শব্দে ঘুম হয় না। এই জেনারেটর সে নতুন লাগিয়েছে। ওইখানে প্রধান তর্ক কিন্তু বিপক্ষের ওই একটি, যে আমি তো অর্থনীতিতে অবদান রাখছি, এবং আমাকে যদি এখন এই জেনারেটর বন্ধ করে দেওয়া হয় তাহলে ওরা হয়তো ঘুমাবে, কিন্তু আমার তো শিল্প চলবে না। এই যে তথাকথিত আর্থিক উন্নয়ন এবং পরিবেশের ডিলেমা, এটা তো আমরা প্রতিনিয়তই ফেস করি। আপনি আবাসন শিল্পের কথা ধরেন, প্রচুর আবাসন হচ্ছে, কারণ এত জনসংখ্যাকে নাকি আপনার জায়গা দিতে হবে। আপনি বলেন কয়টা আবাসনে বাড়িঘর উঠেছে, বেসরকারি পর্যায়ে যেগুলো উঠেছে, এগুলো তো ল্যান্ড গ্র্যাবিং। উনি একটা কথা বলছিলেন, জনসংখ্যা এটা অবশ্যই একটা বড় ইস্যু, মানে এত লিমিটেড রিসোর্সের উপর এরকম প্রেশার। কিন্তু তারপরে আপনি চিন্তা করেন আমরা কিন্তু আমাদের জন্য প্রয়োজনীয় চালটুকু নিজেরা উৎপাদন করে ফেলতে পারি, তার মানে এই দেশ কতটা ফার্টাইল। আবার যদি আপনি পরিবেশের বিভিন্ন জিনিসের ক্ষতিগুলো দেখেন, পাহাড়, নদী, বন, এগুলো কি এই দরিদ্র জনগোষ্ঠী দখল করছে বা ক্ষতি করছে? তা তো করছে না। ফলে দরিদ্র জনগোষ্ঠী কিন্তু নদীর উপরে আপনার চাপ তৈরি করছে না, দরিদ্র জনগোষ্ঠী বনের উপরে চাপ তৈরি করছে না।
আপনি কোনো বনবাসীর বালিশের ভিতরে 1 কোটি টাকা পাননি, পাইছেন প্রধান বন সংরক্ষকের বালিশের ভিতরে। কাজে রিসোর্স অ্যালোকেশন এবং অ্যাক্সেস টু ন্যাচারাল রিসোর্স সেটা একটা বড় বিষয়, কিন্তু সবটা দোষ জনসংখ্যার উপর না চাপিয়ে দিয়ে আমাদের রিসোর্স ম্যানেজমেন্টের প্রবলেমগুলো আসলে আমাদের দেখার উচিত। জি, ধন্যবাদ প্রফেসর মাহবুব। রিসোর্স ম্যানেজমেন্টের প্রবলেমের যে কথাটা বলা হলো, এখন আমরা তো পুঁজিবাদী সমাজ ব্যবস্থার ভেতরে বাস করি এবং এখানে পুঁজি সবকিছুকে নিয়ন্ত্রণ করে এবং করবে। সমাজতান্ত্রিক ব্যবস্থায় তো আর ফিরে যাওয়া সম্ভব না সোভিয়েত ইউনিয়নের পতনের পরে। তাহলে মানে আমাদের কি লক্ষ্য সামনে রেখে বা কি দৃষ্টান্ত সামনে রেখে আমরা আগাবো? যেমন ধরেন আমি সরকারের কথা আমি বলি, কারণ প্রধানমন্ত্রীকে আমরা প্রতিদিন বলতে শুনি যে কৃষি জমি যেন নষ্ট না হয়, একটাও যেন পুকুর কেউ ভরাট না করে, একটা খালও যেন বিজিএমএ ভবন ভেঙে ফেলতে হবে লেকের ভিতরে আছে বলে আমাদের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে। ফলে সরকারের তরফ থেকে বা নীতি নির্ধারকদের তরফ থেকে তারা যে উৎসাহিত করছেন মানুষকে বন দখলে নদী দখলে, তা তো না, কিন্তু তারপরে মানুষ করছে কিন্তু বন্ধ হচ্ছে না। সেই জায়গায় কি করণীয়? আচ্ছা, এখানে যেটা দেখেন যে ওই এখান থেকে যদি আমরা আসি, আমরা শিল্প না কৃষি কোন জায়গায় দ্বন্দ্বটা, আসলে শিল্পে আমাদের যেতে হবে, কোনো অল্টারনেটিভ নাই। পৃথিবীতে এমন কোন জাতি নাই যে দেশে শিল্পায়ন করে নাই অথচ পৃথিবীর 1 নম্বর উন্নত হয়ে গেছে। এগ্রিকালচার বেসড ইকোনমি নিয়ে তারা 1 নম্বর উঠতে হয় নাই। মানে অ্যাগ্রেরিয়ান সোসাইটি কখনই কিন্তু ইকোনমিক উপরে যেতে পারবে না। এখন প্রশ্নটা হচ্ছে যে তাহলে অ্যাগ্রেরিয়ান ইকোনমির থেকে যদি আমরা সুইচ ওভার করে যদি আপনার ইন্ডাস্ট্রিতে চলে যান, সরকারি ইন্ডাস্ট্রি আগের থেকে যেভাবে তৈরি হয়েছে সেগুলি যত্রতত্র হয়েছে। যেমন দুইটাই ধরেন না, গার্মেন্ট ইন্ডাস্ট্রির পাকা মাল যেটা যায়, ফিনিশ গুড যেটা যায় চিটাগাং দিয়ে যায়, কাঁচামাল আসে চিটাগাং দিয়ে আসে, হজ ইস্যুরে চিটাগাং আশেপাশে, ঢাকায় কেন 70%? হোয়াটএভার, কিন্তু মানে হয়ে গেছে তাই না? কিন্তু যেখানেই হোক চিটাগাং এর দূষণ তো বাংলাদেশ মানে না, কিন্তু ঢাকায় কেন এত? আমাদের দেশের দূষণটা যদি দেখেন, সিংহভাগ দূষণ ঢাকা এবং তার সারাউন্ডিং এ, সিংহভাগ, বুঝছেন? এই জন্য বলছি ঢাকাকে বাঁচাতে পারলে দেশ বাঁচানো যাবে, আর ঢাকাকে যদি পরিবেশ থেকে না বাঁচানো যায় দেশ বাঁচবে না। তাই এখন সরকার যেটা করতে চাচ্ছে, তারা এখন ডিসেন্ট্রালাইজেশন, যেমন তারা এখন প্রায় 100-র মতো তারা এখন এই ইজার যেটা তৈরি করবে, যেখানে তোমার এক্সপোর্ট ইকোনমিক জোন তৈরি করবে, এরকম বিভিন্ন জায়গায় তৈরি করতে হবে। জিনিসটা যেটা করতে হবে সেটা হচ্ছে সেই জোনে পরিবেশটাকে বিনষ্ট না করে। রেজন একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, ভালো। আমরা যে শিল্প বিপ্লব হয়ে গেছে এবং পরবর্তী যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ডেভেলপমেন্ট হয়েছে, এক সময় কয়লা বেস সমস্ত ইন্ডাস্ট্রিগুলি চলতো ইংল্যান্ডে, আর সেদিন ইংল্যান্ডে শেষতম কয়লা ইন্ডাস্ট্রিটাকে শেষ করলো, তাই না? বন্ধ করে দিল। তাইলে আমরা তো অনেক পরে আসছি। আমাদের একটা অ্যাডভান্টেজ হলে দেয়া মডার্ন টেকনোলজি এবং প্রিভিয়াস যে সমস্ত অপকর্মগুলো হয়েছে সেই জ্ঞানটা আমাদের আছে। তাহলে আমরা তখন টেকনোলজি নিব, সেই টেকনোলজি নিব, ইটিপি থাকতে হবে সেখানে, যাতে কোনো পরিবেশ কম বিনষ্ট হয়। পরিবেশ বিনষ্ট হবে না এটা বলা যাবে না, তবে কম বিনষ্ট হয়, তাই না? সেই টেকনোলজি নিলে কিন্তু যতটুকু বিনষ্ট হবে সেটুকু ড্যামেজটা রিপেয়ার করা, এটা আমাদের যেতে হবে। 2 নম্বর হলো দেয়া যে সমস্ত স্ট্যান্ডার্ড পলিউটেড ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিগুলো এক্সক্লুসিভলি সেখানে ইটিভি তো থাকতেই হবে এবং রীতিমতো দেখভাল করতে হবে। যেমন 2 দিন আগেও কিন্তু সরকার ডিওই ছিল না, এখন ডিও আসার পরে আইন হয়েছে, তারা দেখভাল করতেছে, কিছু একটা ভালো কাজ কিছু করতেছে। কিন্তু তারপরেও এই করার পরেও যেই পরিমাণ আমাদের এখন পলিউশন হচ্ছে, বিশেষ করে আপনার ধরেন যে এয়ার পলিউশন এবং ওয়াটার পলিউশনটা মারাত্মকভাবে, আমি প্রায় ক্লাসে বলে থেকে ছেলেমেয়েদের যে বাংলাদেশকে ধ্বংস করা কিছুতে যাবে না, তাই একটা সামান্য কাজে ধ্বংস করা যাবে। সেটা হচ্ছে সিম্পল, ওয়াটারটাকে পলিউট করে দাও, ওয়াটার উইল পলিউট দি সয়েল, এবং সয়েল পলিউট হয়ে গেলে আমাদের খাদ্য সমস্যা শেষ এবং আমরা সার্ভাইভ করবো না, বুঝছেন? তাহলে এই যে পলিউশনটা, সেই পলিউশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এই জন্য আমাদের সচেতনতা তো লাগবেই। সচেতনতা কিন্তু এমনি এমনি হয় না। সাধারণ জনগণ মোটামুটি সচেতন, বিশেষ করে গরিবের সচেতন, কিন্তু অসচেতন যারা সচেতনও কিন্তু ইচ্ছা করে তারা করতেছে, যেটাকে আমরা বলি যে ইংরেজিতে আমরা বলি যে আর্থ ক্যান মিট দ্য নিডস অফ দি পিপল বাট নট দ্যার গ্রিডস। আমাদের লোককে আর্থ কিন্তু মিট করতে পারবে না। এই লোকটা কাদের? এই লোকটা হচ্ছে আমরা যারা উচ্চ শ্রেণীতে আছে, যারা আমরা উচ্চবিত্ত, যারা আমরা ইন্ডাস্ট্রি, যারা আমরা শিক্ষিত, তারাই কিন্তু দেশটাকে পলিউশন করছি, তারাই কথাবার্তা বলছি। কিন্তু গরিব যারা, তারা যদি সামান্য করে থাকতে পারে, হয়তো দেখেন ময়মনসিংহে সেখানে বন থেকে কিন্তু কাঠ করে আনছে, সেগুলি বিক্রি করার জন্য ট্রেনের ছাদে উঠা ঢাকায় বিক্রি করতে, তাই তো? সেটা খুবই সামান্য। কিন্তু ধনীরা যে কাজগুলি করছে তাদেরকে কে ধর, হু ইজ গোয়িং টু বেল দি গেট? কোশ্চেনটা সেখানে দাঁড়ায় গেছে। এখন আইন আমাদের আছে, হ্যাঁ, ল আমাদের আছে, কিন্তু তাদেরকে ইমপ্লিমেন্টেশন ঠিক মতো হচ্ছে না। ইমপ্লিমেন্টেশন যদি আজকে যদি হইতো তাহলে কিন্তু এই কাজগুলি হইতো না, আমার মনে হয় ভালোভাবে হইতো। আপনি দেখেন সরকার এই যে বাজেট একটা ভালো কাজ করছে, ভালো কাজের মধ্যে হচ্ছে যে সমস্ত গ্রিন ইন্ডাস্ট্রি
অলরেডি হয়ে গেছে, যেগুলো বিশেষ করে যেটা আপনাদের যে ডেনিম এবং আরো কয়েকটা অর্গানের যে ইন্টারন্যাশনাল প্রাইজ পেয়েছে, যারা আপনার পলিউশনটা কম করছে, ইন্ডাস্ট্রি করছে, তাদের জন্য বলছে কিছু ছাড় দিচ্ছে সরকার। এরকম ভাবে কিছু ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি মনে হয় যে এক জায়গায় তুমি ইনসেন্টিভ দাও, আরেক জায়গায় তুমি শাস্তি দাও, সেখানে লাঠি দাও, তাইলে হবে। আরেকটা কি, যে কথা, যেমন নদী একটা বিশাল ফ্যাক্টর বাংলাদেশের জন্য। নদী এমনিতে কিন্তু বাংলাদেশের যে নদী চলমান, সেই নদী কিন্তু আস্তে 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 কিন্তু আরো হয়ে যাবে, ভরাট হয়ে যাবে, কারণ আমরা তো একদম ডেল্টা এরিয়াতে আছি। কিন্তু এইটাকে রক্ষা করতে গেলে আমাদের ইমিডিয়েটলি নদীর যেই দুইটা ধারা আছে বা একাধিক ধারা আছে, দুইটা পার আছে, দুই দিকে ব্যাংক আছে, ইয়ার মার্ক করো এবং এর ভিতরে কাউকে দিবা না। নদীর পাশ সহ সরকারকে দখল করে সেখানে বনায়ন করতে হবে, অথবা কোন রকম ইন্ডাস্ট্রি করতে হবে, নগরায়ন করতে হবে, কিন্তু পার দখল করে। নদীর পার্কে যদি আপনি কাউকে দিয়ে দেন, মানে অন্য কোনো ব্যক্তিকে, তারপর আরেকটা জিনিস আমি একটু বলে নিই, তাহলে বুঝতে পারেন। দেখেন কত আমরা অসচেতন। আমরা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা যে জায়গায় বাইপাস তৈরি করছি, টাঙ্গাইল বাইপাস, কুমিল্লা বাইপাস, কিন্তু বাইপাস করা, দেখেন বাইপাসটা ঠিক মানুষের বাইপাসের মতোই। এই বাইপাস করছেন, আবার আরেকটা বাইপাস করতে হবে, একটা বাইপাস হচ্ছে না কেন? বাইপাস করার সময় যদি আমরা এরকমটা করি যে 300 মিটার পর্যন্ত রাস্তা জন্য জায়গা রাখবো, এর মধ্যে 100 মিটার রাস্তা করব, আর বাকি 100-200 মিটার দুই দিকে বনায়ন করব, যাতে করে এটা প্রাইভেট কেউ দখল করতে পারবে না, ওখানে বাড়িঘর হবে না। আমরা করি নাই। ফলে হচ্ছে কি, বাইপাস করার সাথে সাথে দুই দিকে সমস্ত প্রাইভেট সেক্টর চলে আসছে, তারা শুধু বাড়িঘর, হোটেল, তারপর দোকানপাট, ইন্ডাস্ট্রি করে ফেলছে, এবং দেখা গেছে এই বাইপাস কাজে লাগছে না। তার মানে বাইপাসটা এমন ভাবে করতে হবে যাতে ওই বাইপাস শুধু বাইপাস হিসেবে থাকবে, দুই পাশে অন্য কোনো স্থাপনা করার, ওইটা সরকার জায়গাটা দখল করবে এবং সরকার সেখানে নির্দিষ্ট একটা ল্যান্ড ইউজ করে দিবে, হইতে পারে এগ্রিকালচার, হইতে পারে বনায়ন, হইতে পারে অন্য কিছু। এরকম ভাবে যদি আমরা পরিকল্পিতভাবে বাংলাদেশের রক্ষা করা যাবে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু বিরতিতে যাব। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন, অল্পক্ষণের মধ্যেই ফিরে আসবো এই আলোচনায়। বিরতির পরে আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি পাওয়ার টক শো অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম পরিবেশ প্রসঙ্গে। বিরতির আগে প্রফেসর মাহবুব নদীর কথা বলছিলেন, তো আমরা নদীর আলোচনায় যাব। নদী, কৃষি এবং এই যে কৃষিজ জমি নষ্ট হয়ে যাচ্ছে, সৈয়দ রিজওয়ান হাসান বলেছেন যে প্রতি বছর 1% হারে নষ্ট হচ্ছে। তো এইখান থেকে যদি আলোচনাটা আসি, আসলে যে আমি একটা বলি যে সেদিন আমি কোথায় যাচ্ছিলাম, ওই মিরপুরের দিক দিয়ে একটা আড়ত দেখলাম যে প্রচুর ডাব, মানে হাজার হাজার ডাব ওখানে ট্রাক থেকে নামাচ্ছে, এবং দেখে বেশ ভালো লাগলো। এবং আমার সঙ্গে সঙ্গে মনে হলো যে আমরা যেভাবে গাছপালা কেটে ফেলছি, কিছুদিন পরে তো আর বাংলাদেশের ডাবও পাওয়া যাবে না, কারণ দরকার নাই, মানে এরকম একটা বিষয়। তো এই জায়গাটা ডাব বা অন্যান্য তাল গাছ দেশে এখন খুবই অভাব। কয়েকদিন আগে এই অনুষ্ঠানে বজ্রপাত বিষয়ে আলোচনা করছিলাম, তো তখন এই পরিবেশের আপনাদের লোকজনই বলছিলেন যে তাল গাছের সংখ্যা কমে যাওয়ায় আরো বেশি বাজ মানুষের উপরে পড়ছে। তো এখন তো তাল গাছ পাওয়া যাবে না, আস্তে আস্তে তালের শ্বাস পাওয়া যাবে না, বা তালের পিঠা থাকবে না। তো এগুলো তো এক ধরনের মানে পরিবেশের বিপর্যয়। তালের পিঠা বাংলাদেশে আর নাই, এরকম অনেক কিছু হয়তো নাই। তো এই জায়গাটা আসলে মানে আমরা আলোচনা করছি বটে, কিন্তু এর কোনো সমাধানও আছে। মানে তালগাছের প্রসঙ্গে সরকার এবার পরিবেশ কি বলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক এসেছিলেন, উনি বললেন যে সরকার থেকে এবছর সারা বাংলাদেশের প্রতিটা 485টা উপজেলার প্রত্যেকটা উপজেলায় কত হাজার তালগাছ লাগানোর জন্য একটা প্রকল্প বরাদ্দ হয়েছে। তো আমরা মনে করি যে ধারণা করি সরকারের প্রকল্পের মধ্যে চুরি হবে, ডাকাতি হবে, তারপরেও 1000 তালগাছ লাগাতে বললে সেখানে যদি 100টা তালগাছও হয় সেটাও একটা ভালো খবর নিঃসন্দেহে। তো এই জায়গাটাতে আসছিলাম যে এই যে আমরা সরকারকে বলছি এইসব, কিন্তু কৃষি জমি রক্ষা করার জন্য বা কৃষি জমি বাঁচিয়ে অন্য কাজ করার উপায় কি, সেটি কি আপনারা বলছেন, মানুষকে পরামর্শ দিচ্ছেন? আমি প্রথমে দুই একটি উদাহরণ চাই, একটা ইট ভাটাই চাই। আপনি আমাকে বলেন তো, আপনি যে বিভিন্ন দেশে যান, ভারতে যান, নেপালে আপনি দেখবেন, ভুটানে যান, মালদ্বীপে যান, শ্রীলঙ্কায় যান, আমাদের মতন আর্থসামাজিক মোটামুটি কাছাকাছি আর্থসামাজিক বাস্তবতায় প্রচুর বিল্ডিং হচ্ছে, কোথায় আপনি এরকম লক্ষ লক্ষ ইটভাটা দেখতে পান? আপনি পান না। কিন্তু আমাদের দেশে সরকারি একটি প্রতিষ্ঠান আছে, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট। তারা মাটি দিয়ে পোড়ানো ইটের বিকল্প বানিয়ে বসে আছে, গভর্নমেন্ট নিচ্ছে না। গভর্নমেন্টের টেন্ডার শিডিউল এটা ঢোকাতে এক দফা সংগ্রাম। এবার হচ্ছে গভর্নমেন্ট যাতে তার বিল্ডিং গুলো মাটি দিয়ে পোড়ানো ইট না দিয়ে বিকল্প ইট দিয়ে করে, সেজন্য মাটি দিয়ে পোড়ানো মানে এখন তো মাটি দিয়ে তৈরি করে পুড়িয়ে আমরা করছি, যেটা জন্য বায়ু হচ্ছে এবং আমাদের মাটিটা, টপ সয়েলটা আমাদের নষ্ট হচ্ছে। এই যে আপনি ভিয়েতনামের দিকে তাকান, ভিয়েতনাম এখন ঠিক করেছে প্রতি বছর তারা কত হাজার একর কৃষি জমি রক্ষা করবে বাই রিপ্লেসিং এই মাটি দিয়ে তৈরি এবং
পোড়ানো ইট। তো এই দৃষ্টান্তগুলো কিন্তু আছে। তারপরে যেমন ধরেন এক একটা শিল্প প্রতিষ্ঠানের এক একটা প্লট লাগবে এমন তো কোনো কথা নেই। যদি মানুষেরা সব ফ্ল্যাট ভাড়া করে থাকতে পারে, শিল্প প্রতিষ্ঠানগুলো কেন 1 ফ্লোর 2 ফ্লোর 3 ফ্লোর 4 ফ্লোর করে ভাড়া দেবে না? এই যে 100টা ইকোনমিক জোন হচ্ছে, এটাতে কোনো বিবাদ নেই, ইকোনমিক জোন হতেই হবে। কোথায় হবে এই 100টা ইকোনমিক জোন? আপনি যেখানে থাকেন সেখানে গিয়ে ইকোনমিক জোন, আমি যেখানে সরষা চাষ করি সেখানে গিয়ে ইকোনমিক জোন। আমার ইকোনমিক জোনের উপর, আমার সরষা ক্ষেতের উপর জোর করে বালু তুলে দিচ্ছে কেন? সরকার সিদ্ধান্ত নিয়েছে এখানে ইকোনমিক জোন হবে। এভাবে তো চলে না। আপনার আসলে কয়টা ইকোনমিক জোন লাগবে? কেন এটা 100, কেন এটা 50 না? আপনার কয়টা শিল্পায়ন আপনি মনে করছেন যে আগামী 20 বছরে আপনার হবে? সেগুলোর জন্য আপনি জোন করে করে সেখানে আপনি 1 তলা 2 তলা 3 তলা 4 তলার সিস্টেম করেন। কারণ আমি তো জমি বাড়াতে পারবো না চাইলেও। আমাদের সৌভাগ্য কি কিছু জায়গাতে আমাদের চর হয়তো আমরা নতুন নতুন ল্যান্ড পাচ্ছি, কিন্তু আবার পুরনো ল্যান্ডও তো হারিয়ে যাবে এরকম আশঙ্কা আছে। ফলে এই যে ইটভাটাগুলোর বিকল্পতে আমরা যেতেই পারি। এবং আপনি শুনে অবাক হবেন যে সরকারের যে 7th 5-year প্ল্যান, সেখানে হাউস বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটকে বলা হয়েছে যে 2020 সাল নাগাদ পোড়ানো ইটের থেকে 100% সরে আসবো আমরা। কোথায় 100% সরার আপনি কোন লক্ষণ দেখছেন? 2020 সাল মানে তার 2 বছর। তাহলে এতগুলো যদি ইটভাটা আপনার বিকল্পতে চলে যায়, সরকার তাদেরকে ইনসেন্টিভ দেয়, একটা ক্লাস্টারে নিয়ে আসুক, তাদেরকে বিকল্প ইট প্রস্তুত করার জন্য যত রকমের ব্যাংকিং সহায়তা লাগে করুক, আমাদের কোনো বিবাদ নেই। এক একটা গার্মেন্টসকে এক একটা বড় জায়গা নিয়ে বাংলো বাড়ি সহ হইতে হবে এমন তো কোনো কথা নাই। একটা শিল্প প্রতিষ্ঠানকে যখন আমি বরাদ্দ দেবো, সে সর্বোচ্চ কত বরাদ্দ পেতে পারে গিভেন হিজ ইন্ডাস্ট্রি, তারও তো আমার একটা মাপকাঠি থাকা লাগবে। এবং আমি যে বললাম 1% কমছে, শুনতে মনে হয় 1% মাত্র, তা কিন্তু না। আমাদের পার ক্যাপিটা অ্যাভেইলেবিলিটি অফ ল্যান্ড কিন্তু সাংঘাতিক কম। পৃথিবীর সবচেয়ে কম যারা পায় তার মধ্যে আমরা আছি। এটা সত্যি কথা। আমার 1 নম্বর হতে যাব কেন? দেশে বেশি 1 নম্বর হওয়ার তো আমার কোনো দরকার নেই। আমি যদি উন্নয়নটা টেকসই করে ফেলতে পারি, আমি এখন বলি, আমি বাচ্চাকে বলি তোমরা যে কই মাছ খাও, আমরা তো ভালো টাকাইছি, চাষের কই খাবো না, আমরা এত বড় পাবদা দেখছি, তোমরা এতটুকুনের বেশি দেখো না। তো আমার বাচ্চারা তার পরের জেনারেশনকে কি বলবে? তো উন্নয়নটা তো টেকসই হতে হবে। শিল্পায়নে বিবাদ নেই, ইকোনমিক জোনেও বিবাদ নেই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 100টা কেন ভাই? সরকার কতগুলো কথা বলে যেগুলো কিন্তু ল্যান্ড গ্র্যাবিং কে উৎসাহিত করে দেয়। এখন দেখা যায় প্রাইভেট অনেকেই বড় বিশাল বিশাল একর, এবং সরকার আবার একটা কথা বলছে, আপনাকে যদি প্রাইভেট ইকোনমিক জোন করতে হয় 100 একরের মিনিমাম 100 একর জমি লাগবে। ফলে যার 50 একর আছে সে আপনার জমির উপর বালি ফেলতেছে, ওর জমির উপর ও তো 100 একর করা লাগবে। আর আপনি সাধারণ কৃষক কিছু বলতে পারছেন না। এই জিনিসগুলো আমার মনে হয় যে পরিবেশ, আপনি ভারতের দিকেই তাকান না কেন, ওদের কিন্তু পার ক্যাপিটা অ্যাভেলেবিলিটি আমাদের চেয়ে দ্বিগুণ, আমাদের চেয়ে জনসংখ্যাও অর্ধেক। কিন্তু তারপরে উন্নয়নগুলো নিয়ে আলোচনা হয়, সমালোচনা হয়, মানুষের মতামত যাচাই করা হয়। আমাদের এই যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যে আমরা গাড়ি বানাবো, জনমতের কোনো তোয়াক্কাই কখনো করা হয় না। আমার মনে হয় যে টেকসই উন্নয়নের 5টা শর্ত তো দেয়াই আছে, সাবস্টেন্টিভ এবং প্রসিডিউরাল, সেগুলো একটু মেনে চললে হয়তো এই দুর্দশার মধ্যে এখন পড়তাম না আমরা। ধন্যবাদ প্রফেসর মাহবুব। আপনি তখন জলবায়ুর প্রসঙ্গে বলছিলেন, নদী এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সারা বিশ্বে আছে এবং আমরাও তার মধ্যে মোটামুটি অতিরিক্ত মারাত্মক ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। 1 নম্বর কিনা সেটা নিয়ে যদিও বিতর্ক আছে, কিন্তু তারপরেও আমরা খুবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, যেটির জন্য আমরা মোটেও দায়ী না। কিন্তু এইখানে একটা জিনিস উদাহরণ হিসেবে আমি দেখি বিশ্বের বিভিন্ন সময় বিভিন্ন গ্লোবাল ফোরামের আলোচনাগুলিতে, যে বাংলাদেশের নিজস্ব অনেক উদ্ভাবন আছে যেটি এই জলবায়ু পরিবর্তন মোকাবেলা করায়ও মানুষকে শক্তি দেয়, সাহস দেয়, এবং পৃথিবীর অন্যান্য মানুষের জন্য এটি একটি শিক্ষণীয় বিষয়। তো সেখানে আমরা এরকম ঝড়ের মধ্যে, বন্যার মধ্যে, সাইক্লোনের মধ্যে কিভাবে টিকে থাকতে হয়, কিভাবে ঘর বানাতে হয়, কিভাবে ফসল ফলাতে হয়, সেগুলি আমরা জানি। এবং এটি জানি আজকে না, সেই প্রাগৈতিহাসিক আমল থেকে 200 বছর আগেও এখানে ঝড় হতো, জলোচ্ছ্বাস হতো, তখনও মানুষ টিকে থাকার সংগ্রাম করত। কিন্তু তাহলে এতদিন পরে এসে আমরা কেন এই জলবায়ু পরিবর্তনের ঝুঁকিকে এত বড় হিসেবে দেখছি? নাকি এটি শুধুই একটি আন্তর্জাতিক প্রেক্ষাপটে নিজেদেরকে টাকা পয়সা নেওয়ার জন্য একটা যে প্রপাগান্ডা, সেটি কি, নাকি আসলেই আমরা প্রকৃত অর্থে ঝুঁকির ভিতরে আছি? না, আমরা ঝুঁকির ভিতরে আছি এই ব্যাপারে কোনো ঝুঁকির ভিতরে তো আগেও ছিলাম, এত আতঙ্কিত হওয়ার কারণটা কোথায়? আতঙ্কিত হওয়ার কারণটা হচ্ছে এই যে
যে প্রকৃতি জলবায়ু যেভাবে পরিবর্তন হচ্ছে, জলবায়ু পরিবর্তন মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে বায়ুমন্ডলে, এতে করে বায়ুমন্ডল গ্লোবাল উষ্ণায়ন বাড়ছে, বায়ুমন্ডলের তাপমাত্রা বাড়তেছে এবং বায়ুমন্ডলের তাপমাত্রা গেল শতাব্দীতে 0.74 ডিগ্রি সেলসিয়াস বাড়ছে। আর এই চলতি শতাব্দীতে যা 16 বছর চলে গেছে অলরেডি, হ্যাঁ, এই চলতি শতাব্দীতে প্রায় 2, 3 কিংবা 4 বাড়তে পারে। এখন ধরো যদি 2ও বাড়ে, 1.5 হবে না 1 হবে সেটা নিয়ে ডিবেট হচ্ছে। যদি 2ও যদি বাড়ে তাহলে অনেক বেশি, তাই তো? এতে করে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের সি লেভেলটা রাইজ হয়ে যাবে বায়ুমন্ডল গ্লোবাল ওয়ার্মিং এর ফলে। স্নোগুলি যখন বরফ উত্তর মেরু, দক্ষিণ মেরুতে এবং পাহাড়ে, আমাদের নিকটস্থ পাহাড় হিমালয়, সেগুলি যখন চলে আসবে তখন বরফের সি লেভেলটা রাইজ করবে। এতে আমাদের কোস্টাল এরিয়াতে ডেল্টাই খাওয়ার কারণে অনেক নিমজ্জিত হবে, স্যালাইনিটির প্রকোপ বাড়বে, ওখান থেকে কিছু জায়গা জমি আমাদের লস হয়ে যাবে, সুন্দরবন এন্টায়ারলি লস হয়ে যাবে। এই যে আমাদের এই জন্য বিপর্যয়, এই কারণে। দ্বিতীয় আরেকটি কারণে আমাদের যে বাংলাদেশের ভবিষ্যৎ, দিস ওয়ে দ্যাট ওয়ে, আমাদের কিন্তু আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু সাউথে, হ্যাঁ, সেটা হচ্ছে কোস্টাল এরিয়া। আর সেই কোস্টাল এরিয়াই কিন্তু জলবায়ুতে বিপন্ন হবে, এটা পর্যন্ত। সুতরাং কোস্টাল এরিয়া কেন আমি বলছি, ব্লু ইকোনমি যেটা এখন আমাদের হাতছানা দিচ্ছে, সেই ব্লু ইকোনমি এন্টারলি সাউথে। আমাদের যে এখন 2-3টা পোর্ট আছে, এই পোর্টগুলি অতিকায় বড় হবে ইন ফিউচারে। এটা শুধু বাংলাদেশের জন্য না, এটা বিশ্বের বড় বড় পোর্টগুলির মতো হইতে হবে, কারণ চায়না এখান থেকে তার গুডস পাস করবে, ইন্ডিয়া করবে, অন্যান্য দেশ এখানে ইন্টারেস্টেড। ফলে এই এলাকাটা যদি ঝড়ঝঞ্ঝা হয়, ডুবে যায়, সি লেভেল রাইজ হয়, ইম্প্যাক্ট হয়, তাহলে নিশ্চয়ই আমাদের বড় একটা ক্ষতি হবে, বুঝতেই পারতেছেন। সুতরাং এটা আমাদেরকে মাথায় রাখতেই হবে। এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদের এটা কিভাবে মিট করতে যায়। আপনি প্রথম দিকে একটা কথা বলতেছেন, হ্যাঁ, আমরা অনেক আগের থেকেই আমরা অনেক কিছু সহাবস্থান করতে পারি, আমরা পরিবর্তন করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি, অ্যাডাপ্টেশন আমরা পারি, কিন্তু বাংলাদেশ ফরচুনেটলি আমি বলবো, হ্যাঁ, সৌভাগ্যবশত বাংলাদেশের ভৌগোলিক কনটেক্সটটা এমনই একটা পৃথিবীতে একটা ইউনিক এবং বিরল বলবো আমি, যার কারণে বাংলাদেশে অ্যাডাপ্টেশন ক্যাপাসিটি আছে। পৃথিবীর অনেক দেশে বাংলাদেশের মতো এই অ্যাডাপটিভ ক্যাপাসিটি নাই। এখন আমরা যদি অ্যাডাপটিভ ক্যাপাসিটিতে, এটা একটা পলিটিক্যাল স্লোগানও কিন্তু ডেভেলপ, এখন একটা ডিজাস্টারের ক্ষেত্রে বলা হচ্ছে প্রিভেনশন, আমরা পারি না, মিটিগেশন ইংরেজিতে যেটাকে বলে দুর্যোগ প্রশমন বলে, আর অ্যাডাপ্টেশন, হ্যাঁ, অভিযোজন বলে যেটা, আর মাইগ্রেশন। এই তো মাইগ্রেশন আর এটা বাদ দিলাম, প্রিভেনশন বাদ দিলাম, বাকি দুইটা থাকে। মেইনটা হচ্ছে মিটিগেশন বা যেটাকে দুর্যোগ প্রশমন। দুর্যোগ প্রশমন করবে ডেভেলপড কান্ট্রি, কিন্তু তারা দেখতেছে বাংলা তোমরা অ্যাডাপ্টেশন করে দাও, আমরা আর মিটিগেশন করবো না। এটা একটা পলিটিক্যাল ইস্যু। সুতরাং আমাদের অ্যাডাপ্টিভ ক্যাপাসিটি আছে, কিন্তু সেই ক্যাপাসিটি থাকার অর্থ তোমরা যদি অ্যাডাপ্ট করতে পারো তাহলে মিটিগেশনের দরকার কি? হ্যাঁ, আমরা অ্যাডাপ্টেশন, তোমরা পানির মধ্যে পানিতে ডুবে যাক, তোমাদের ফুলকা গজাও তোমরা, হ্যাঁ, তখন আমরা আমাদের অ্যাডাপ্টিভ ক্যাপাসিটি কোস্টাল এরিয়াতে দেখেন বাংলাদেশের যে সমস্ত মার্জিনাল এরিয়া, আমি তো পড়াই আমি যেটা দেখতেছি, মার্জিনাল এরিয়া বলতে কোস্টাল এরিয়া বলতেছি, চরাঞ্চল বলতেছি, হাওর এরিয়া বলতেছি, বাওর এরিয়াগুলো বলতেছি, বিল এরিয়া কিছু একটা বলতেছি, সেই এরিয়ার ভিতরে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ লুকিয়ে আছে। সেখানে কিন্তু আমরা যদি ইন্টিগ্রেটেড ফার্মিং করি তাহলে বাংলাদেশ ক্যান ফিড অ্যানাদার বাংলাদেশ। এখন সেইগুলোতে আমাদের টেকনোলজি অ্যাভেলেবল, আমরা জানি, এখন শুধু সেগুলো ইমপ্লিমেন্টেশন করতে হবে। সুতরাং বাংলাদেশের যে ফুড ক্রাইসিস আপনি বলেন, ফুড ক্রাইসিস বলি আসলে আমরা ধান বা চালের কথা বলছি। ফুড কিন্তু ধান আর চালের ভিতরে সীমাবদ্ধ না। আমাদের ক্রাইসিস, অ্যাকিউট ক্রাইসিস, প্রোটিন ক্রাইসিস, ধানের ক্রাইসিস না। পৃথিবীতে একটা জাতি হিসেবে বাংলাদেশের লোকই সবচেয়ে বেশি ধান খায় বা চাল খায়। পার পার্সন পার ইয়ার 230 কিলোগ্রাম 6 মনের উপরে, যেটা জাপানে মাত্র 50, ইন্ডিয়াতে মাত্র 70। তাহলে বুঝতে পারেন আমরা চাল বেশি খাচ্ছি, আর আমরা প্রোটিন কি খাচ্ছি? একজন অ্যাডাল্ট পার্সনের পার ডে পার পার্সন খেতে হবে 400 গ্রাম ভেজিটেবল ফ্রুটস, আমরা খাচ্ছি 126 গ্রাম। বুঝতে পারছেন কোথায় আমরা আছি? তাহলে আমাদের হলেও প্রোটিনে যেতে হবে, আর আমাদের যে মার্জিনাল ল্যান্ডগুলো প্রোটিন সমৃদ্ধ করা ইজিলি করা যেতে পারে। আমরা একটা গবেষণায় দেখছি এই পলাশী এরিয়াতে, সেখানে প্রায় 90,000 এগ্রিকালচার প্লটের উপরে এক বছর কি হয়, সেখানে আমরা দেখছি একজন কৃষক যদি 1 স্কোয়ার কিলোমিটার এরিয়াতে ধান চাষ করে তাহলে 450 জন লোকের টোটাল ইয়ারের যাবতীয় ফুড কস্ট আসে সেখান থেকে। আর যদি সেখানে ব্যানানা, নরসিংদীর ব্যানানা তৈরি করে 2700 লোকের, যদি ভেজিটেবল করে 12 মাসি তাহলে 5,500 লোকের। আমি কি করব? আমার প্রশ্ন হচ্ছে, আমার এত ফার্টাইল কৃষি জমি, এত সুন্দর কৃষি জমি, সেটাকে যদি আমরা ম্যাক্সিমাম ইউজ করতে পারি উইদাউট ডিস্টার্বিং দি এনভায়রনমেন্ট, এবং সেখান থেকে যদি ম্যাক্সিমাম রিটার্ন আসে, প্রয়োজন বোধে আমি বাসমতি চাল কিনে খাবো। আমার তো চালের পৃথিবীতে অভাব নাই, টাকার অভাব থাকলে চালের অভাব নাই, টাকার অভাব থাকলে গমের অভাব থাকে না। সুতরাং আমাদের এগ্রিকালচার প্রোডাক্টিভিটি সম্পর্কে আমাদের বিশেষজ্ঞ দ্বারা ধারণাও নাই। আসলে আমাদের এত পটেনশিয়ালিটি আছে। আমাদের ছোট্ট একটা দেশ, মাসে আমরা কত
চতুর্থ কত, আমরা সপ্তম। হ্যাঁ, আমরা সপ্তম। ব্রাজিল বিশাল এক দেশ, আমাদের এক ধাপ এগিয়ে আছে, কিন্তু ব্রাজিল 2 দিন পরে আমাদের পিছনে চলে যাবে। কিন্তু এটা কেন হয়েছে? এটা আমাদের পরিবেশের কারণে, আমাদের ভৌগোলিক লোকেশনের কারণে, এবং সেটাকে আমাদের পর্যাপ্তভাবে ইউজ করতে হবে, অ্যাবিউজ থেকে বাঁচতে হবে আমাদের, যাতে অ্যাবিউজ না করতে। সেই অ্যাবিউজটি হচ্ছে পরিবেশ থেকে সংরক্ষণ কিভাবে করা যায় সেটাকে প্রতিশোধ দিতে হবে আমাদেরকে। আর এই অ্যাডাপ্টেশনের কথা বলছেন, ওয়েল আমরা অ্যাডাপ্টেশন করবো, দ্যাট ডাজ নট মিন যে ডেভেলপ কান্ট্রি তুমি কার্বন ডাইঅক্সাইড তৈরি করেই যাবা, আমরা অ্যাডাপ্টেশন করে যাব না। তোমাদেরকে মিটিগেশন করতে হবে, মানে দুর্যোগ প্রশমনের ক্ষেত্রে তোমাদেরকে মেজার নিতে হবে, তা না হলে কিন্তু সারা পৃথিবীতেই কিন্তু পরিবেশের বিনষ্ট হবে, এবং তাতে তোমরাও বাঁচবে না। জি, ধন্যবাদ। রিজওয়ানা হাসান, এই যে জলবায়ু প্রশমন কি বলে, জলবায়ু পরিবর্তনের যে ঝুঁকি ইত্যাদি মোকাবেলায় বাংলাদেশ সরকারও তো বেশ কিছু কাজকর্ম করছে, সেটির ব্যাপারে আপনারা কোনো মনিটর করেন কিনা, যে সেই কাজগুলি কিরকম ভাবে হচ্ছে? নিজস্ব তহবিলের ব্যবহার বেশিরভাগই কিন্তু হচ্ছে আসলে যেগুলো সরকার নিচ্ছে সরকারের থেকে, তার বেশিরভাগই হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে। এখানে বাঁধ নির্মাণ, সেখানে একটা রাস্তা নির্মাণ। আবার ধরেন এই যে আপনি ঢাকা শহরে দেখবেন বিভিন্ন ফ্লাইওভারের উপর বলা আছে যে জলবায়ু পরিবর্তনের অমুক ফান্ডের অধীনে এই ফ্লাইওভার করা হলো, কারণ যদি রাস্তাঘাটে মানুষ ওই ফ্লাইওভার তো না বলেন ফুটওভার ব্রিজ দিয়ে হাঁটে, তাহলে জ্যামটা কমে যাবে, মানে মানুষ যেখানে সেখানে রাস্তা পার হবে না। সেই যুক্তিতে এটাও জলবায়ু ফান্ডের থেকে নিয়ে করা হচ্ছে। আমরা মনিটর করি, আমরা আসলে দেখি যে ঠিক মনিটর না, বাট আমরা খোঁজ খবর রাখি। একটা সময় ছিল যখন অনেক প্রকল্প এরকম দেয়া হয়েছিল বেসরকারি খাতে, এমন অনেক এনজিও কে যারা হয়তো 1 বছর আগে ফ্যামিলি প্ল্যানিং করতো, আচমকা তারা হয়ে গেছে আপনার জলবায়ু পরিবর্তন, এবং সেখানে রাজনৈতিক প্রভাব ছিল, টাকাগুলো যেই খাতে যাওয়ার কথা ছিল সেই খাতে যায়নি। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে কিছু কিছু ভালো কাজ হয়েছে, যেমন বন্যা প্রবণ এলাকায় একটু উঁচু করে বাসা করা, বাট বেশিরভাগই এগুলো আসলে খরচ হয়েছে ইনফ্রাস্ট্রাকচারে। অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলো ইনফ্রাস্ট্রাকচারে নিয়েছে। এবং জলবায়ু পরিবর্তনের ওই ট্রাস্টি বোর্ডে যারা আছেন তারা একটা স্পষ্ট করে কথা বলেছিলেন যে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এই ফান্ডের কোনো অংশ ব্যবহার করা যাবে না। আচ্ছা, না এটি অবশ্য মানে তারা এভাবে বলেছিলেন যে এটা নিয়ে যাতে বিভিন্ন এনজিও বলে যে আমরা সেমিনার করেছি এবং টকশো করেছি, এই জন্য এখানে আমরা 10 কোটি টাকা খরচ করেছি সেই জন্য। আচ্ছা, যাই হোক, আমরা মধ্যে আরেকটা বিরতিতে যেতে হবে আমাকে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন, অল্পক্ষণের মধ্যে ফিরে আসবো এই আলোচনায়। আরেকবার আমন্ত্রণ পাওয়ার টকশো অনুষ্ঠানে আমরা পরিবেশ বিষয়ে আলোচনায় ছিলাম। সৈয়দ রিজওয়ানা হাসান, আমরা বিরতির আগে জলবায়ু পরিবর্তন বিষয়ে কথা বলছিলাম। জি, আমার কাছে মনে হয় যে জলবায়ু পরিবর্তন নিয়ে আমাদের সত্যিকার অর্থে আতঙ্কিত হয়ে যাবার মারাত্মক কারণ আছে। আপনি এবছরই দেখেন বৃষ্টিপাতের ধরন সম্পূর্ণ বদলে গেল। যে মাসে বৃষ্টি হওয়ার কথা না সে মাসে বৈশাখী ঝড় হয়ে গেল। শীত তো অলমোস্ট ডিসঅ্যাপিয়ার করে গেল, আচমকা আবার এমন ভাবে পড়লো। এটার সাথে না কৃষি উৎপাদনের একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে, কারণ কৃষক শীতের আগে পড়ে, বৃষ্টির আগে পড়ে তার ধানগুলো লাগায়, এবং ওই জলবায়ুর জন্যই আমার এই প্রজাতিগুলো উপযোগী। এখন এই পরিবর্তিত জলবায়ুতে গত পরশু দেখলাম দিল্লি অলরেডি হাইয়েস্ট টেম্পারেচারের রেকর্ড ছুঁয়ে ফেলেছে। এইরকম সময়ে কিন্তু আমাদের পুরো কৃষি ব্যবস্থাটাকেই হয়তো আবার ঢেলে সাজাতে হবে। জলবায়ু পরিবর্তন হলে বড় যেটা হবে কি, আমাদের অ্যাডাপ্টেশন ক্যাপাসিটিটা ভেঙে পড়বে। তার কারণ হচ্ছে এখন 4 বছর ধরে 8 বছরে একটা বড় বন্যা আমরা সামলাতে পারি, যদি এটার পৌনপৌনিকতা বেড়ে প্রত্যেক 2 বছর পর পর একটা বড় বন্যা আসে, উপকূলের এই গৃহহীন মানুষগুলোকে আপনার মধ্যভাগে এবং উত্তরবঙ্গে ঠাঁই দিতে হয়, তাহলে তো রিসোর্সের উপর এমনিতেই যে প্রেশার আছে ওটা মারাত্মক আকার ধারণ করবে। আর এখন আপনি হচ্ছেন সুইট ওয়াটার ফিশারিতে কখনো সেকেন্ড, কখনো থার্ড, কখনো ফোর্থ। আপনার যখন জলবায়ু পরিবর্তন হবে, সমুদ্রের পানি উঠে গিয়ে এখন নদী যায় সমুদ্রে, আমরা কত চিঠিপত্র লিখেছি না এরকম নিয়ে, তখন সমুদ্র উঠে এসে চলে যাবে নদীর ভিতরে, তারপরে নদীর পানিগুলো লোনা পানি হয়ে যাবে। আপনি পানি পাবেন কোথা থেকে? এবং আপনার গ্রাউন্ড ওয়াটার গিয়ে স্যালাইনিটি ইনট্রুশন হবে। এবং এটা তো যে ইলিশের আলোচনায় আমরা যখন ইলিশ মানে নিয়ে কথা বলি, তখন ওনারা বলে যে আগে যেখানে মিষ্টি পানি ছিল এখন সেখানে লবণ পানি সব চলে আসছে, ফলে আপনি পানি পাবেন না, আপনি জায়গা পাবেন না ফসল ফলাতে। ওনার সাথে আমি সম্পূর্ণ একমত। আমি ইউনিভার্সিটিতে পড়াই একটাতে, ওখানে যাওয়ার সময় একটা লোককে দেখি সকালে সে সিঙ্গারা বানায়, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি তার সিঙ্গারা বানানোটা দেখি।
ও মনে হয় 20 মিনিটে 100টা সিঙ্গারা বানিয়ে ফেলে। এই যে এই দেশের মানুষের পরিশ্রম করার যে ক্ষমতা, মানে আমি বিদেশে একটা পিৎজা বানাই সেটা এক বিষয়, এখানে যে পরিশ্রম করার ক্ষমতা সেটাও তখন কুলিয়ে উঠতে পারবে না, কারণ আপনার ন্যাচারাল রিসোর্স ডিপেন্ডেন্স। আপনি তো বলতে পারবেন না আমি বাতাস নিঃশ্বাস নেবো না, আমি আজকে থেকে পানি খাবো না, ল্যাবরেটরিতে গিয়ে পানি বানিয়ে খাবো, এটা তো বলা সম্ভব না। ফলে এই বেসিক জিনিসগুলো তো আর থাকবে না আপনার হাতে। আচ্ছা, এখন আমরা একটু অন্য প্রসঙ্গে আসি। সেটি হচ্ছে, আপনি বলছিলেন একটুখানি আগে শুরুর দিকে যে এই যে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তিনি প্যারিস যে ঘোষণা যেটি হয়েছিল প্যারিস চুক্তির ভিতরে তিনি থাকবেন না, এই প্রসঙ্গে একটু আলোচনা করতে চাই শেষ দিকে। প্রফেসর মাহবুব, আপনাকে দিয়ে শুরু করি যে তাহলে আসলে প্যারিস ডিলটা অনেক উচ্চ আশা নিয়ে সেখানে একটা ডিল হয়েছিল এবং ধারণা করা হয়েছিল যে এখন একটু পৃথিবীর অবস্থা ভালো হলেও হতে পারে। তো এখন ট্রাম্প সরে আসার ঘোষণা দিয়েছেন এবং সেটি সে কার্যকর করেছেন, তাহলে কি দাঁড়াচ্ছে জিনিসটি? আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে একটা মিটিং বসে, এখানে 10-12 জনের একটা 10-12 জন স্টেক হোল্ডার আছে, 2 জন ব্যাকে বসছে, পুরাটাই ভন্ডুল হয়ে গেল, তাই তো? এক্স্যাক্টলি এরকমই হচ্ছে এখন। আপনি দেখেন, এই যে আপনার প্রথম কিয়োটো প্রটোকল ছিল 2005 থেকে 2015, সেখানে একটা কয়েকজন সই করছিল, পরে উইথড্র করলো, কিছুই হলো না। এরপরে কিয়োটো প্রটোকল শেষ, কি করা যাবে, আরেকটা প্রটোকল বানাইতে হবে। 2016 থেকে 2030 সেন্দাই প্রটোকল হইল। সেই প্রটোকলের আন্ডারে এই প্যারিস চুক্তিতে বলা হইল যে আমরা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করবো, যার আন্ডারে কার্বন ডাইঅক্সাইড নিরসনটা কমানোর একটা বন্দোবস্ত হবে। 196টা দেশ সই করলো এবং আমেরিকার যে প্রাক্তন যে পররাষ্ট্রমন্ত্রী, সেক্রেটারি যে জন কেরি, সে তার নাতনিকে কোলে নিয়ে বলল ভবিষ্যৎ প্রজন্মের নিশ্চয়তা করার জন্য ক্লাইমেট ইয়াতে আমরা সই করতেছি। দেখাইলো কি জিনিস, তাই না? তো উনি সেই জিনিসটা দেখাইলেন, ওটা তো সই করছে মাত্র, এবং সেখানে বলা হয়েছে যে 2020-এর মধ্যে ফ্রেমওয়ার্কটা তৈরি করা হবে না। তাহলে 2030 পর্যন্ত যার বয়স 2016 শুরু হয়েছে, 2020-এ শুরু হবে না, এরকম একটা পর্যায়ে। এইটাও সব আমার কাছে টাল বাহানা। আর ট্রাম্পের কথা যদি আমি আসি, ট্রাম্প তো তার নির্বাচনী ইয়েতে বলছিলেই যে মানে আমেরিকা 1 নম্বর। তার মানে কি, তারা পরিষ্কার দেখতে পাচ্ছে দ্রুত চায়না তাদেরকে টপকায় চলে যাবে, এবং সুতরাং যদি টপকায় চলে যায় সেটা তাদের প্রোডাকশন রাখতে হবে এবং তাদের বাণিজ্য বহর থাকতে হবে। এটা থাকতে হলে তাদের এনার্জি রিসোর্স ইউজ করতে হবে, আর এনার্জি ইউজ করলে কার্বন ডাইঅক্সাইড বাড়বে, সুতরাং আমি ওখানে শক্তি করবো না। এতে তো ম্যানিফেস্টোতে বলে আসছে। এখন সে যদি সেই ম্যানিফেস্টো অনুযায়ী আমেরিকার জনগণও কিন্তু চায় যে এরকম যে আমরা 1 নম্বরে থাকবো, এবং সে যে আমেরিকার জনগণের মুখপত্র হয়ে যে কথা বলে, যেটা ইলেকশন আগে বলছিল, এখন ইলেকশন ম্যানিফেস্টো যদি করে, আমি তার দৃষ্টিকোণ থেকে তাকে ক্ষতি করছে দেখবো না। কিন্তু সে যে পৃথিবীর 1 নম্বর কান্ট্রি দূষণের ক্ষেত্রে, সেখানে যে আমাদের যে সে সই করবে, সেটা তো আগেই বলছে আমি করবো না। এখন এ যদি সরে আসে, তারপরে আরেকটা দেখেন, ইউরোপ, চায়না এবং ভারত, এবং তারা মিলে বলতেছে আমরা করব। এখন তারা যদি একটা প্যারালাল করতে পারে, তাহলে একটা ভালো দিক আছে। তখন আমেরিকাকে বুঝাইতে হবে, ঠিক আছে আমরা প্যারালাল করতেছি, দেখো আমরা তোমাদেরকে এই সুবিধা দিব না, তোমরা যদি এখানে আসো। মানে এই একটা যদি আমেরিকার প্যারালাল একটা শক্তি যদি দাঁড়ায়, সেটা ইউরোপকে নেতৃত্ব দিতে হবে, চায়না ভারতকে নেতৃত্ব দিতে হবে। এই 3টা মোস্ট এক জায়গায় থাকলে হবে। এটা একটা। সাথে আরেকটা জিনিস করতে হবে, কিন্তু সেটা হচ্ছে আমাদের দিস ওয়ে দ্যাট ওয়ে, আমাদের ক্লিন ফুয়েলে যেতে হবে, রিনিউয়েবল এনার্জিতে যেতে হবে। আপনি যদি দেখেন আজকে জার্মানিতে প্রতিদিন 3 লক্ষ মেগাওয়াট বিদ্যুৎ লাগে, যেখানে আমাদের 8-10 হাজার তৈরি করতে হিমশিম খাচ্ছি। 3 লক্ষ, এবং তার ভিতরে বাই দিস টাইম তারা অলরেডি 1 লক্ষ মেগাওয়াট রিনিউয়েবলের সুইচ ওভার করে ফেলছে, এবং দ্রুত অন্যান্য জায়গায় চেঞ্জ করতেছে। তারা এখন নিউক্লিয়ারে যাচ্ছে না, জাপানের নিউক্লিয়ার থেকে চলে আসতেছে, তাই না? আমাদের দ্রুত যাচ্ছে। সেদিকেও কিন্তু আমাদের বিজ্ঞান বলেন, গবেষণা বলেন, ইউজ বলেন, ইন্ডাস্ট্রি বলেন, সেদিকে আমাদের যেতে হবে, কিন্তু আমাদের দ্রুত সেদিকে যেতে হবে। তাইলে একটা দিক হবে কি, আমাদের রিনিউয়েবলে চলে যেতে পারি, আমরা সারা ওয়ার্ল্ড আস্তে আস্তে চলে যেতে পারি, তাহলে কার্বন নিঃসরণটা কমে যাবে। সেটা একটা দিক। তার এই 3টা প্যারালাল আমার কাছে মনে হচ্ছে। একটা হচ্ছে আমেরিকা একদমই এখন করতেছে তার ম্যানিফেস্টোর কারণে, আর একটা যদি প্যারালাল যদি আমরা ইউরোপ এবং চায়না এবং ইন্ডিয়া, সাথে ব্রাজিল থাকলে আরো ভালো, এরকম কয়েকটা কান্ট্রি মিলে যদি আমরা একটা করি, না আমরা রিনিউয়েবল আমরাই করব, আমরা চুক্তি অনুযায়ী আগাবো, আমরা তারপরে আমেরিকাকে প্রেসারাইজ করবো। আমেরিকাকে যদি একটা বড় শক্তি প্রেসারাইজ করতে পারে, আমেরিকা তখন বাধ্য হবে করতে। ধন্যবাদ। রিজওয়ানা হাসান। আমি তো দেখলাম পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তারা মার্কিন উইথড্রয়ালের খবর শুনে হতাশ। আমি আসলে অত্যন্ত বিরক্ত এবং ক্ষুব্ধ। মানে এতদিন টালবাহানা, সেই কবে থেকে শুরু হয়েছে জলবায়ু পরিবর্তনের চুক্তি, তার অধীনে কিয়োটো, সবচেয়ে বড় বাধা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ছিল অল অ্যালং। তারা কিয়োটোকে কখনোই কার্যকর হতে দেয় নাই, কারণ ওটা জাপানে হয়েছে।
ওই যে বলে না সভ্যতার আড়ালে ওদের মনের ভিতর যে কি একটা কুশ্রী রূপ আছে, এটা এই অকেশনে বের হয়ে গেছে। ট্রাম্প সাহেব যা বলেন উনি তা করেন, উনি বলেনও অবান্তর কথাবার্তা, করছেন অবান্তর কর্মকাণ্ড। উনার এটা আসলে কারোর কাছেই গ্রহণযোগ্য না, কোন বিশ্ব নেতৃত্বের কাছেই তো এটা গ্রহণযোগ্য। এখন পররাষ্ট্র মন্ত্রণালয় রাগ হতে পারে না, তাই ওরা হতাশ হয়েছে। আর এখন যখন আমরা মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছি যে আমরা শুরু করব জলবায়ু পরিবর্তনটার এটা রোধে কাজ শুরু করব, 2020 সালের মধ্যে শুরু হয়ে যাবে, তখন তার বিশ্বের 1 নম্বর রাষ্ট্র হিসাবে এটা থেকে উইথড্র করা অন দ্য গ্রাউন্ড যে চীন এবং ভারত তো কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প করবে, আমি কেন করবো? কারণ তোমার তো আর প্রয়োজন নেই, তুমি তো করেছো যথেষ্ট। আর 2 নম্বর কথা হচ্ছে তোমার এখন সেই প্রযুক্তি, সেই আর্থিক সামর্থ্য আছে যা দিয়ে তুমি বিকল্পতে ঝুঁকতে পারো। চীন যদি ঝুঁকতে পারে, ভারত যদি তার রিনিউয়েবল এনার্জির টার্গেট 10% থেকে বাড়িয়ে নিতে পারে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কেন পারবে না? সে শুধু চীন তার থেকে এগিয়ে যাবে, ওইটা টার্গেট করে তো তার রাজনীতি চলবে না। আমার মনে হয় না যে ডোনাল্ড ট্রাম্পের এই নীতি মার্কিন যুক্তরাষ্ট্রেও সমাদৃত হবে বলে। আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচুর মানুষ আছে এই বিষয়ে সচেতন, এবং তারা মোটেও এটাকে আবারও ঠিক ট্র্যাকে নিয়ে আসার জন্যই কাজ করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্যারিস এগ্রিমেন্টের অধীনে জলবায়ু পরিবর্তন রোধে কাজ করার কোনো বিকল্প নেই যদি আমরা পৃথিবীকে বাঁচাতে চাই। না, যেমন ধরেন আপনার নিশ্চয়ই মনে আছে যে কোপেনহেগেন কনফারেন্সে যখন প্রথম ওবামা এলেন, ওবামা প্রেসিডেন্ট, প্রথম দফায় প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি আসলেন এবং তিনিই কিন্তু এসে অনেক প্রথা বিরোধী আমেরিকান ট্রেডিশনের বাইরে এসে কথা বললেন, এবং তখন এই ফোরামটা অনেকটা আশার আলো দেখলো যে এখন আমেরিকা যেহেতু নীতিগতভাবে সম্মত হয়েছে, এবং সেই ওবামার কোপেনহেগেন কনফারেন্সের ধারাবাহিকতাতেই এসে 7 বছর পরে 2016 সালে প্যারিস চুক্তিটি হলো। এখন সেখান থেকে আবার অন্ধকার যুগে চলে যাচ্ছে আমেরিকা। তো আমেরিকার ওইখানেই হচ্ছে বিষয় যে আমেরিকার যারা মুক্ত বুদ্ধির মানুষ, পরিবেশ নিয়ে কাজ করেন, তারাও কি কিছু বলতে পারেন না এখানে? তারা বলছেন, তারা এমন না যে বলছেন না। তারা যত বড় বড় বিক্ষোভ আমাদের ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের সময় আমরা দেখেছি, এরকম বিক্ষোভ অন্তত আমার জীবদ্দশায় তো কারো অভিষেকের সময় আমি দেখিনি। তারা বলছেন এবং তারা আরো বলবেন বলে আমার বিশ্বাস। কারণ সমাজ হিসাবে, জাতি হিসাবে মার্কিনেরা কি পৃথিবীর ধ্বংসের জন্য দায়ী হতে চাইবে? এবং তারা লেখাপড়া করেন, তারা জানেন, দে আর এক্সপোজ টু থিংস। কাজে আমি বিশ্বাস করি যে উনি যেটা বলছেন একটা সাময়িক অনেক বড় ধাক্কা, কিন্তু বিশ্ব জনমতের চাপে হয়তো উনি টিকে থাকতে পারবেন না। উনার নির্বাচনী প্রচারণায় তো এই সমস্ত কোম্পানি পয়সা দিয়েছিল, তাদের স্বার্থ রক্ষা তো তাকে করতেই হবে। জি, আমরা একটু আগে বলছিলেন আপনারা যে রিনিউয়েবল এনার্জির দিকে ঝুঁকতে হবে, কিন্তু আমরা কোন ধরনের এনার্জির দিকে যাচ্ছি সেটাও একটু আলোচনা করা দরকার। সেটা তো ডোনাল্ড ট্রাম্পের যুক্তি। ও যদি কয়লা করে থাকতে পারে, আমি কেন কয়লা করব না? কিন্তু আমার যে অলরেডি বাজারে বিকল্প চলে এসেছে, সেই বিকল্পে যে একবার ইনভেস্ট করলে প্রাথমিক ইনভেস্টমেন্ট অনেক বেশি, কিন্তু পরবর্তীতে আসলে ক্ষতির চেয়ে আমার লাভ অনেক বেশি হবে এবং আমার ইনভেস্টমেন্ট কমে আসবে, কস্ট কমে আসবে, সেই বিবেচনা তো আমাদের নেই। আমরা ও যেহেতু করেছে, কাজে আমাকে এখন এটা করতে হবে। আমার কাছে মনে হয়েছে, যদি আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রিনিউয়েবল এনার্জির টার্গেটটা, বিশেষ করে সৌর বিদ্যুতের টার্গেটটা আরো অনেক বাড়ানো উচিত। এবং মামুন ভাই, আপনি অবাক হবেন, গ্রামে গঞ্জে কিন্তু সরকার জায়গায় জায়গায় বিদ্যুৎ দেয়নি। গ্রামের প্রাইভেট সেক্টর যেহেতু বিদ্যুতের ডিমান্ড ছিল, প্রাইভেট সেক্টর এই সাপ্লাই নিয়ে চলে গেছে এবং এরা কিন্তু অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে গেছে। প্রত্যেক ঘরে ঘরে এখন একটা ফ্যান, একটা বাতি জ্বলে, এটা সরকারি গ্রিড থেকে যাচ্ছে না। ফলে রিনিউয়েবল ক্যান ডু ম্যাজিক, হ্যাজ ডান ম্যাজিক। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের চুক্তিগুলোর অধীনে যে সাহায্যগুলো পাবে, বাংলাদেশ যদি প্রায়োরিটি দিয়ে বলে যে আমার এনার্জি সেক্টরে টাকা দাও তোমরা, যাতে করে আমি এনার্জি সেক্টরটাকে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করতে পারি এবং ফসিল ফুয়েল থেকে সরে আসতে পারি, আমার কাছে মনে হয় হয়তো বাংলাদেশ বেশ ভালো সাপোর্ট পাবে, বিশেষ করে জার্মানি বা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির কাছ থেকে। আপনি নিউক্লিয়ারের কথা বলছিলেন, বাংলাদেশ তো নিউক্লিয়ারের দিকেও যাচ্ছে। না, বাংলাদেশ নিউক্লিয়ার যেতে হবে সেটা ঠিক আছে, কিন্তু যাচ্ছে সেটা, কারণ বাংলাদেশ তো এখন 8,000-10,000 মেগাওয়াট লাগবে। দ্যাট ডাজ নট মিন আমরা কোনোদিন 50-এ যাব না, আমাদের যেতে হবে। কিন্তু এখন নিউক্লিয়ার একটা সলিউশন, কিন্তু আরেকটা বড় সলিউশন আছে যেটা রেজনা বাজেটে বললেন, তার সাথে আরেকটা, সেটা হচ্ছে এই অঞ্চল ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে আপনি যদি দেখেন বিশাল একটা জলাধার আছে, যেখানে রেগুলারলি আমরা করতে পারি, যেটা যে আমাদের আছে শুধু কাপ্তাই, কিন্তু ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে নেপালের আছে, ইন্ডিয়ার আছে এবং ভুটানের আছে। এই অঞ্চলগুলিতে যদি আমরা হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি করি, আমাদের কি সমাধান হবে দেখেন। নেপালে প্রায় 80,000 মেগাওয়াট ক্যাপাসিটি আছে, এই যদি ওরা হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি করে। ভুটান আছে 40,000, ইন্ডিয়ার আছে মোর দ্যান 1 লাখ।
এই 4টা কান্ট্রি 5টা কান্ট্রি একত্র হয়ে যদি বসে, এখানে যদি এই হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি করে, তাহলে এই অঞ্চলে শুধু ইলেকট্রিসিটির সমাধান হবে না, সারপ্লাস হবে, প্লাস ওই যে যখন জলাধারগুলি তৈরি করবে তখন ফ্লাডটা বন্ধ হবে, মানে ফ্লাড অনাকাঙ্ক্ষিত ফ্লাডটা হবে না এক, এবং যেটা ড্রট হবে, খরা হবে, সেটা মোকাবেলা করা যাবে। একটা সলিউশনের মাধ্যমে অনেকগুলি সলিউশন চলে আসবে। এখন এই অঞ্চলের এই 4টা কান্ট্রির ভিতরে সুন্দর একটা সম্পর্ক, একটা সুসম্পর্ক আছে, এখনই সময় সেগুলি তৈরি করার জন্য আমার মনে হয় সেটা। অনেক ধন্যবাদ প্রফেসর মাহবুব এবং সৈয়দা রিজওয়ানা হাসান, আপনাদের দুজনকে, এবং প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।